বাংলাদেশের ওপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যে কোনো দিন হবে। মোটামুটি আপনার 5টি জায়গায়। তার কারণ, ব্যাখ্যা, আমেরিকার ভূমিকা সব আমি বলবো আস্তে আস্তে। এই জায়গাগুলো হলো 1 রংপুর, 2 হচ্ছে সিলেট এবং 3 হচ্ছে চট্টগ্রাম। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হবে, এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ প্রিসিশন স্ট্রাইক হবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। লস্করে তৈবার এবং আরও যে সমস্ত সংগঠনগুলো যাদের ওখানে ক্যাম্প ছিল, সন্ত্রাসবাদীদের ক্যাম্প ছিল, সেখানে যেরকমভাবে মারা হয়েছিল, এখানেও সে একইভাবে মারা হবে। এখন এই 3টে অঞ্চল কেন? এই রংপুরে আপনার 2টো টেররিস্ট ক্যাম্প হয়েছে, সিলেটে হচ্ছে আপনার 3টে, তাহলে 2টো আর 3টে 5টা, আর চট্টগ্রামে হচ্ছে 2টো, তাহলে 5 3 দিয়ে 5 আর দিয়ে 7। এই 7টি জায়গায় আপনার এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল হবে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, তার জন্য প্রিসিশন স্ট্রাইক যাকে বলে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত সন্ত্রাসী মারা গিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, কারণ এটা আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে পুরো খবর আছে, নীল নকশা পুরো রেডি আছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে BGISPR পাকিস্তানের, খুব সম্ভবত আসিম মালিক, খুব সম্ভবত তিনি বাংলাদেশ ভিজিট করে গেছেন এবং তিনি রংপুর, লালমনিরহাট, এদিকে সিলেট, চট্টগ্রাম 3টেই ঘুরেছেন এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন। তারপর থেকে ভারত তককে তককে আছে। এদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার কোর্সের 17 ফ্রন্টিয়ার কোর্সের 116 জন সেনা। এদেরকে বলা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেওয়া হচ্ছে, রংপুর দখল করে নেওয়া হচ্ছে, তোমরা প্রতিরোধ করবে কি করে। অনেকটা ISIS মডেলে মানব বোমা কি করে বিস্ফোরণ করানো যায়, কি করে চোরাগোপ্তা আক্রমণ চালাতে হয়, স্নাইপার ডিলিং কি করে করতে হয়। আর স্নাইপার চালাতে গেলে আপনার দূরত্বের সঙ্গে হাওয়ার গতিবেগ এবং কিলোমিটার মাপতে হয় বা মিটার মাপতে হয়, সেইগুলো শেখানো হচ্ছে এবং শুটিংও করা হচ্ছে। আমি শুনেছি এই সমস্ত অঞ্চলে নাকি প্রচুর বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা রয়েছে, সাধারণ মানুষের সেখানে খুব একটা যাতায়াত নেই, ওই জন্য এই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো এই ক্যাম্প এখন সমস্ত ভর্তি চলছে। এক একটা ক্যাম্পে মোটামুটি আপনার 500 থেকে 550 ইয়ং ছেলেপিলে, যাদের মাথায় জেহাদি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনাদের যাকে ছেড়ে দেওয়া হলো, আমি নামটা ভুলে গেলাম, ফাঁসির আসামি ছিল, যাকে ছেড়ে দেওয়া হলো, তিনিই হচ্ছেন মাস্টার মাইন্ড এবং তার সঙ্গেই এরা ISI এর সঙ্গে মূলত যোগাযোগটা হচ্ছে এবং সেনাপ্রধান সর্বতভাবে এতে সাহায্য করছে। আপনাদের মনে আছে ওয়েস্টিন হোটেলে CIA এর একজন এজেন্ট মারা যান।
এখন সিআইএর এজেন্ট মারা গেছে, সেটা কি আমেরিকা জানতো না? জানতো, কিন্তু খবরটা তাড়াতাড়ি যদি, কারণ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন যেন অফ না হয়। যখন একদিন কমিউনিকেশন অফ হয়ে গেল, তখনই বুঝে গেল যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গের লোকটি যেটি ছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য, সে সেই ঘটনার পর তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে সোজা আমেরিকার পথে চলে যান। এখনো সিআইএর লোকজন কিন্তু ঢাকার বুকে রয়েছে। কোথায় রয়েছে না রয়েছে সে সমস্ত খবরও আমরা জানি। এই যে আপনারা দেখছেন যে সার্জিও গোর, তিনি গিয়ে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করছেন, এখানে এসে বারবার কথা বলছেন, আসলে পুরো খেলাটাই খেলছে ডিপ স্টেট। এখানে কিন্তু ট্রাম্পের কোনো হাত নেই। প্রেসিডেন্ট হলে কি হবে? আসল হচ্ছে গিয়ে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের মধ্যে কারা রয়েছে? যারা আর্মস লবি, টেক লবি, মেডিসিন লবি, তারপর আপনার বিভিন্ন, ধরুন MI6 লোক, কারণ ব্রিটেনের রাজ পরিবার চলে গেছে, কিন্তু রাজ পরিবারের একটা শাসনতন্ত্র কিন্তু এই ব্রিটেনের ওপর রয়ে গেছে। রাজার অনুমতি ছাড়া যতই পার্লামেন্টে বিল পাস হোক, রাজার অনুমতি ছাড়া করতে পারে না। সে MI6 তাদেরও কিছু রাজ পরিবারের লোক এর মধ্যে রয়েছে। আপনাদের এও মনে থাকতে পারে, যখন ট্রাম্প যখন দ্বিতীয়বার ইলেকশনের সময় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কান ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছিল। 500 মিটার দূর থেকে তাকে গুলি করে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের কথা শুনলে শুনবে, না হলে তোমার কিন্তু পরের গুলিটা কিন্তু তোমার কপালে লাগবে। এবং যে গুলি ছুঁড়েছিল তাকে মানে সে ধরা পড়ার পরও তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। অর্থাৎ কাজ হয়ে গেছে, মেরে ফেলে দাও। আমেরিকা যতই চাক, ডিপ স্টেট তারা যে পয়সাটা বাংলাদেশের ওপরে ইনভেস্ট করেছে, সেই পয়সাটা না তোলা পর্যন্ত ডিপ স্টেট কিন্তু এই অভিনয়টা করে যাচ্ছে। আর ফার্মাটেক, যতগুলো আমি বললাম, আর্মস লবি, তারপর আপনার যত কোম্পানিগুলো, আপনার অস্ত্র কারখানার যত আছে, তাদের যে লবি, আসল তো তাদের যুদ্ধবিগ্রহ বাদিয়ে আর তাদের জমি, সেটাকে বাংলাদেশের উর্বর জমিটা ব্যবহার করে চায়না এবং ভারতবর্ষকে একটা অস্থির করে তোলা এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আসল হচ্ছে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধটা বাঁধিয়ে দেওয়া কোনোভাবে, তাহলে অস্ত্র বিক্রির আর অভাব হবে না। এই সমস্ত কিছু ঘটছে কিন্তু ডিপ স্টেটের অন্তরালে অঙ্গুলি হেলনে হচ্ছে, যেটা ট্রাম্পের হাতের মধ্যে নেই। ট্রাম্প হয়তো চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে, কিন্তু ডিপ স্টেট করতে দেবে না। এখনো সিআইএর এজেন্ট দেখবেন বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো আমি এই খবর প্রকাশ করার অর্থ সরে যেতে পারে, ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু আমাদের যে এজেন্সি আছে তারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের ওপরে। যেখানেই সরাক সেখানেই তোকে মারতে পারবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই খবরটা কোনো উড়ো খবর, তাহলে পরে আপনারা কিন্তু বড় ভুল করবেন। এই কারণে আমি আজকে ওই নোটিশটা দিয়ে আমি বললাম যে এটা যেন বাংলাদেশবাসী কখনো না বোঝে, ভুল বোঝে,
যে তাদের বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আসলে তা নয়। পাকিস্তানকে কিন্তু আক্রমণ করা হয়নি। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যত জঙ্গি সংগঠনগুলো ছিল এবং পাকিস্তানের যত পরমাণু এই শক্তিধর যত সংরক্ষণ কেন্দ্র ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। রানওয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্লেনও নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে হয়তো সেটা হবে না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যে এয়ার স্ট্রাইকটা হবে সেটা হচ্ছে এই 2টো 3টে 5টা 2টো 7টা। আপাতত এই 7টির ওপরে গভীরভাবে নজর রাখছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ফলে আপনারা সাবধানে থাকবেন, যে কোনো দিন যে কোনো সময় এটা হতে পারে। এবার বুঝে নিন যে শেখ হাসিনাকে সাউথ ব্লকে কেন ডাকা হয়েছে। তাকে ওয়ার রুমে নিয়ে গিয়ে সমস্ত ম্যাপ দেখিয়ে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই করতে যাচ্ছে আপনার দেশে। বাংলাদেশের সাথে স্থল সীমানার পর এবার নদীপথের সীমানায়ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দিতে চায় প্রতিবেশী দেশ ভারত। সে কারণে প্রথমবারের মতো সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের সীমান্তে বেড়া দেবে দেশটি। এই লক্ষ্যে নির্মাণ কাজ শুরুর আগে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সুন্দরবন সীমান্তে বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল বা ডিজি প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শনে গিয়েছিলেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেছেন। এদিকে বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেককে ঘিরে নতুন করে আরও পরিকল্পনা নিচ্ছে দেশটি। চিকেন স্নেককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজকর্ম সরেজমিনে দেখতে সেখানে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে 18 জুলাই এ নিয়ে শিলিগুড়ি উত্তরকন্যায় একটি বিশেষ বৈঠক হতে পারে। স্থল সীমান্তের পর সুন্দরবন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চিকেন স্নেক নিয়ে নতুন করে পরিকল্পনার খবর ঠিক তখনই উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দিল্লিতে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশের সাথে লাগোয়া স্থল সীমানার পর নদী পথের সীমানায়ও সুরক্ষিত করতে চাইছে? বিশেষ করে চীনের অর্থায়নের তিস্তা প্রকল্প, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার মতো ইস্যুগুলোর সাথে সীমান্তে ভারতের এমন কড়া অবস্থান কি নতুন কোনো ইঙ্গিত দেয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.70 কিলোমিটার। এর মধ্যে 3239.92 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের 79.8%। এখনো 856 কিলোমিটারের মতো সীমান্ত এলাকায় বেড়া বসানো হয়নি। এই তথ্যটি ছিল গত বছরের ডিসেম্বরের, যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জির দল। চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গ সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বেশ গতি পায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ বন্ধ এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফ এর কাছে সমস্ত ঝুলে থাকা জমি হস্তান্তর করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ভূমি সংস্কার বিভাগকে নির্দেশ দিয়েছিলেন। এই সিদ্ধান্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের 9টি সীমান্তবর্তী জেলা জুড়ে 1024.75 একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে 172.6 কিলোমিটার শূন্য বা বেড়াবিহীন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএসএফ। এবার নতুন খবর হলো, ভারত সরকার বাংলাদেশের সাথে লাগোয়া শুধু স্থল সীমানাই নয়, নদী পথের সীমানা সুরক্ষিত করতে চায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর সুন্দরবনের প্রায় 90 কিলোমিটার বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে বলে জানিয়েছেন ভারত সরকার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনভূমি, যা ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে বিস্তৃত এবং এটি দুই দেশের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করে। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের ভূপ্রাকৃতিক জটিলতা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে একে কোনো স্থায়ী কাঁটাতারের বেড়া ছাড়াই উন্মুক্ত রাখা হয়েছিল। নদী, নালা, খাড়ি, মোহনা এবং জোয়ার ভাটার জলভূমি বেষ্টিত এই সীমান্তে কোনো ভৌত বাধা তৈরি করা প্রায় অসম্ভব বলে বিবেচনা করা হতো। কিন্তু চলতি মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুন্দরবনের 90 কিলোমিটার সীমান্তে প্রথমবারের মতো কাঁটাতারের বেড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সুন্দরবনের প্রাকৃতিক ল্যান্ডস্কেপ অত্যন্ত জটিল এবং প্রতিকূল। এটি মূলত অসংখ্য মোহনা, জোয়ারের তীব্র স্রোত এবং ঘন ম্যানগ্রোভ বনের এক গোলক ধাঁধা। এই জলভূমিতে কোনো সাধারণ খুঁটি বা কাঁটাতারের বেড়া স্থাপন করা কৌশলগতভাবে অত্যন্ত দুঃসাধ্য কাজ। এই কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ইতিমধ্যে এই প্রতিকূল ভূখণ্ডে কিভাবে টেকসই বেড়া নির্মাণ করা যায় তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত কারিগরি ও সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বা ফিজিবিলিটি অ্যান্ড টেকনিক্যাল স্টাডি শুরু করেছে। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এখন সুন্দরবনের নদীমাতৃক সীমানা পাহারা দেওয়ার জন্য ভারত মূলত ভাসমান সীমান্ত চৌকি বা ফ্লোটিং বর্ডার আউটপোস্ট বা এফবিওপি এবং বিএসএফ এর স্পিডবোট চালিত মেরিন পেট্রোলের উপর নির্ভর করে। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, কেবল ভাসমান চৌকি দিয়ে অনুপ্রবেশ এবং ট্রান্স বর্ডার অপরাধ সম্পূর্ণ দমন করা সম্ভব নয়। অপরাধী চক্র নদীপথ এবং অসংখ্য খাড়ি ব্যবহার করে সহজেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে সুন্দরবনের 90 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা থাকলেও এর মধ্যে একটি বড় ধরনের পরিবেশগত আইনি বাধা রয়েছে। সুন্দরবনের প্রায় 71 কিলোমিটার দীর্ঘ সীমানা সরাসরি সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য বা প্রোটেক্টেড টাইগার রিজার্ভের সাথে সংলগ্ন। পরিবেশগত আইন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের শর্তানুযায়ী এই 71 কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের স্থায়ী কৃত্রিম অবকাঠামো বা কংক্রিটের নির্মাণ কাজ পরিচালনা করা নিষিদ্ধ। বন্যপ্রাণীর প্রাকৃতিক প্রজনন চক্র, অবাধ বিচরণ এবং ম্যানগ্রোভের নাজুকতা যাতে বিঘ্নিত না হয় সেজন্য 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই পুরো অঞ্চলে কঠোর পরিবেশগত বিধিনিষেধ বলবৎ থাকে। এ কারণে ভারত প্রথম পর্যায়ে অভয়ারণ্য বহির্ভূত প্রায় 19 কিলোমিটার স্পর্শগত স্থল ও আধা জলমগ্ন অংশে ভৌত বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি 71 কিলোমিটার সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণীর ক্ষতি না করে ভার্চুয়াল ওয়াল বা ডিজিটাল নজরদারি জোরদার করবে। এর অধীনে সেখানে অতিরিক্ত শক্তিশালী সার্চ লাইট, উচ্চ রেজলিউশনের থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অত্যাধুনিক মেরিন পেট্রোলিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে সুন্দরবন সীমান্তে এমন অবিশ্বাস্য বেড়া দেওয়ার সিদ্ধান্ত যাচাইয়ের কাজ যখন চলছে, ঠিক তখনই ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেকের নিরাপত্তার জোরদারে নতুন কিছু সিদ্ধান্ত নিতে শিলিগুড়ি যাচ্ছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 17 জুলাই বিকেলে তিনি শিলিগুড়ি যাবেন। সেখান থেকে পরদিন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন অমিত শাহ। এরপর উত্তরকন্যায় পৌঁছে চিকেন নিয়ে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে, এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদপত্রগুলো। দর্শক, পশ্চিমবঙ্গের উত্তর অংশের শিলিগুড়ি করিডোর ভূরাজনৈতিক পরিভাষায় যাকে চিকেন স্নেক বলা হয়, এই চিকেন স্নেককে ভারতের জাতীয় নিরাপত্তা কৌশলের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বলতম বিন্দুও বলা হয়। এই করিডোরটি মূলত 60 কিলোমিটার দীর্ঘ এবং এর সংকীর্ণতম অংশে প্রস্থ মাত্র 17 থেকে 22 কিলোমিটার। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে সংযুক্ত করার একমাত্র স্থল সেতু বা লাইফলাইন। এই কারণে এটিকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। শিলিগুড়ি করিডোরের ঠিক উত্তরে আছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডোকলাম মালভূমি। 2017 সালে ডোকলাম সংকটের পর থেকে ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা হলো সম্ভাব্য কোনো চীন ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মি যদি উত্তর দিক থেকে মাত্র 130 কিলোমিটার অগ্রসর হয়ে এই সংকীর্ণ করিডোরটি অবরুদ্ধ করে ফেলতে পারে, তাহলে পুরো উত্তর পূর্ব ভারত এবং সেখানকার প্রায় 5 কোটি মানুষ মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে কারণে এই করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের দুশ্চিন্তা আছে। বিশেষ করে বাংলাদেশের 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং তারপর বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেড়ে যাওয়ায় দেশটির সরকার চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে।
ভারতের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণে আছে বাংলাদেশের রংপুর বিভাগ। বাংলাদেশে যদি ভারত বিরোধী গোষ্ঠীর তৎপরতা বাড়ে তাহলে এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে শিলিগুড়ি করিডোরের তাৎক্ষণিক প্রতিরক্ষা জোরদারের জন্য ভারত সম্প্রতি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় 3টি নতুন সামরিক গ্যারিসন বানিয়েছে। পাশাপাশি সেখানে ত্রিমাত্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। S-400 ট্রাম, AMRSAM এর মতো ড্রোন ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এখানে মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির প্রতিরক্ষা ব্যবস্থায় এরই মধ্যে রাফাল ফাইটার এবং ব্রহ্মস মিসাইল মোতায়েন করা হয়েছে। এমনকি ভারতীয় রেলওয়ে শিলিগুড়ি করিডোরে একটি 35 কিলোমিটার দীর্ঘ মাটির তলদেশ দিয়ে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল লাইন তৈরি করছে। এই পাতাল রেল লাইন বানানো হচ্ছে যদি কখনো ভারী বোমা হামলা বা কামিকাজের ড্রোন হামলার শিকার হয় তখন নিরাপদে ভারী সাজোয়া যান ও গোলা বারুদ সীমান্ত অঞ্চলে পৌঁছে দিতে পারবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এসব নিরাপত্তা কার্যক্রম তদারকির পাশাপাশি নতুন কিছু সিদ্ধান্ত নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি যাচ্ছেন। এর মধ্যে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ এবং ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তারা এই শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেংডুবি সামরিক স্টেশন পরিদর্শন করেছেন এবং সামরিক প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আবার মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের পর বাংলাদেশের মিয়ানমার সীমান্তে ভারতের কালাদান প্রজেক্টের কাজ নতুন করে শুরু হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোকে ঘিরে ভারতের এমন তৎপরতার খবর এমন এক সময় উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। বিমস্টেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে 15 জুলাই নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন শিলিগুড়ি নিরাপত্তা প্রকল্পগুলো স্থল সীমান্তের পাশাপাশি সুন্দরবনে কাঁটাতারের বেড়া দেয়া এবং সবশেষ কালাদান প্রজেক্ট প্রস্তুত হয়ে গেলে পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে তখন বাংলাদেশের স্থল ও জলসহ সব সীমান্তে ভারতের কড়া নজরদারি থাকবে, কারণ তখন বাংলাদেশের চারদিকেই ভারতীয় বাহিনীর উপস্থিতি থাকবে। বিশেষ করে কালাদান প্রজেক্ট হয়ে গেলে ভারতীয় বাহিনীর মিয়ানমার হয়ে ত্রিপুরা পর্যন্ত যোগাযোগের পথ তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করেন গত 2 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রেক্ষিতে বাংলাদেশকে ঘিরে ভারতের চারপাশে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার বলয় জোরদার হচ্ছে। সামনে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প করা, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিস্থিতি আবারও নাটকীয় মোড় নিতে পারে। তার আগে কি ভারত বাংলাদেশের সবগুলো সীমান্ত সুরক্ষিত করার জন্যই একেবারে সুন্দরবনের গহীন বন পর্যন্ত ঘেরাও দিতে চাইছে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে নতুন এক ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে ওয়াশিংটনের সামরিক অভিযান, অন্যদিকে তেহরানের কঠোর পাল্টা জবাব। অপারেশন নাসের 2, মার্কিন সাম্রাজ্যের বুকে ইরানের মহাশক্তিদার আঘাত। পরাশক্তি আমেরিকার দম্ভ ঘুরিয়ে দিতে ধেয়ে যাচ্ছে একের পর এক অগ্নিগোলক। ইরান এবার কোমর বেঁধে মাঠে নেমেছে। মার্কিন অবরোধ আর আগ্রাসনের জবাব দিতে ইরান এখন রণমূর্তি ধারণ করেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মার্কিন ডিফেন্স সিস্টেম। ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা IRGC জানিয়েছে তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। IRGC আরও নিশ্চিত করেছে যে তারা গত রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া তারা হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কার হামলা চালিয়েছে। তারা রাতারাতি জর্ডান ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে, যার ফলে এই সকল মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌসম্পদ এবং গোলবার সংরক্ষণাগার সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানানোর কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হয়।
অতীতে বহুবার শত্রুর বুক কাঁপিয়েছে এই ব্যালিস্টিক মিসাইল। ইরানের ইসলামী রেভলিউশন গার্ডস কর্পস বা আইআরজিসি এবার দেখিয়ে দিল কার বুকের পাটা কত বড়। তাদের নিশানা ছিল নিখুঁত, আঘাত ছিল বর্গের মতো। বাহরাইন থেকে জর্ডান কোথাও পার পায়নি মার্কিন বাহিনী। একের পর এক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে তারা। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি অপারেশন নাসের 2 এর প্রথম ধাক্কাতে কেঁপে ওঠে জর্ডানে থাকা আমেরিকার স্ট্র্যাটেজিক এয়ারবেস। ইরান সাফ জানিয়ে দিয়েছে জর্ডানের জনগণের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই। তাদের নিশানা কেবল মার্কিন আগ্রাসন শেখ ইসা বিমান ঘাঁটি, বাহরাইন মার্কিন ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এক নিমেষে ধ্বংস, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র আর P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের হ্যাঙ্গার এখন শুধু ধ্বংসস্তূপ। আল জাফির সামরিক ইনস্টলেশন, আমেরিকার প্রধান অস্ত্রাগার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র আর মার্কিন সেনাদের গোপন আস্তানা ধুলোয় মিশে দেওয়া হয়েছে ইউএস ফিফথ ফ্লিট। মার্কিন পঞ্চম নৌবহর জ্বালানি ডিপোগুলো ধাউ ধাউ করে জ্বলছে, আকাশে উঠছে কালো ধোঁয়া। সেই আগুনের লেলিহান শিখা ঘুরিয়ে গেল প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম। আমেরিকার যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স নিয়ে আকাশ কুসুম কল্পনা করত, ইরানের ড্রোন আর মিসাইলের সামনে তা খড়কুটের মতো উড়ে গেছে। ফ্লিট এয়ার কন্ট্রোল রাডার এবং সি র্যাম সিস্টেমও ইরানের হামলার চাপে বড় পরীক্ষার মুখে পড়েছে। ওয়াশিংটন ভেবেছিল ইরানকে কোণঠাসা করবে, কিন্তু ইরান ইঁদুর বিড়াল খেলা বন্ধ করে সরাসরি বাঘের মতো থাবা বসিয়েছে। কোটি কোটি ডলারের মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি এখন জলজান্ত মরুভূমির বালিতে মিশে গেছে। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুন যে ইরানের সামরিক শক্তি শেষ, আসল সত্য কিন্তু ঢাকা যাচ্ছে না। ভেতরে ভেতরে মার্কিন প্রশাসন এখন লেজে গোবরে অবস্থা। ট্রাম্পের এই বাগাড়ম্বর আসলে নিজেদের পরাজয় ও ক্ষয়ক্ষতির ক্ষত ঢাকার এক ব্যর্থ চেষ্টা মাত্র। ইরান স্পষ্ট জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশের জনগণের শত্রু নয়, তাদের লড়াই সরাসরি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে একজন সেনা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। পরবর্তী দফায় মার্কিন হামলায় হরমুজ পয়েন্টের নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় হরমুজ গান প্রদেশের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং হাজিয়াবাদকে লক্ষ্যবস্তু করা হয়। কেশমের গভর্নর হোসেন আমির তৈমুর বলেছেন রবিবার দ্বীপটিকে লক্ষ্য করে 10 থেকে 11টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি এই হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে একটি মার্কিন রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এবং জর্ডানে একটি মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই যুদ্ধ আরো নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরো ভয়াবহ দিকে মন নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রের শব্দ নয়, তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, এটি কি সীমিত সামরিক অভিযান নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সংঘাতের ভয়াবহ প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর কঠোর বার্তা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জনে পিছপা হবে না। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্য এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। কিন্তু তেহরানের বার্তা সম্পূর্ণ ভিন্ন। ইরান বলছে তারা কোনো আগ্রাসন শুরু করেনি, বরং নিজেদের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানের কর্মকর্তারা দাবি করছেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে তাদের জবাব আরো কঠিন হতে পারে। আর এই হুমকি পাল্টা হুমকির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? কারণ ইরানের হাতে রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে দুই পক্ষের এই সংঘাত এখন শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের লড়াই নয়, বরং এটি পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের পরীক্ষায়। হামলার পর বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখা জরুরি, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে তার প্রতিক্রিয়া শুধু ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
এদিকে হামলার প্রকৃতি ক্ষয়ক্ষতি নিয়েও চলছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্র বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের হামলা গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে বাস্তব চিত্র জানতে আরো সময় লাগবে, কারণ যুদ্ধের ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টার তথ্য অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। কোন ঘাঁটিতে কতটা ক্ষতি হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে, আর কোন তথ্য সত্য, এসব নিয়ে এখন চলছে যাচাই বাছাই। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রোড এটি। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী উত্তেজনা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার, অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য এর প্রভাব পড়তে পারে। এরই মধ্যে বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। কেউ চাইছে সংঘাত থামাতে কূটনৈতিক সমাধান, আবার কেউ নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, কারণ সবাই জানে মধ্যপ্রাচ্য একটি ছোট ভুল হিসাব কখনো বড় আঞ্চলিক সংকট পরিণত হতে পারে। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো রয়ে গেছে, ইরানের এই পাল্টা আঘাত কি শুধু প্রতিশোধের বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সামরিক পরিকল্পনা? আর যুক্তরাষ্ট্র কি এখনই থামবে, নাকি সামনে আসছে আরো ভয়াবহ কোনো অভিযান? কারণ যুদ্ধের আসল অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পরবর্তী ধাপ কি হতে যাচ্ছে? কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের দুপক্ষই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি। মার্কিন প্রশাসন বলছে তারা তাদের নিরাপত্তা, সামরিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে তেহরান বারবার সতর্ক করছে তাদের উপর, নতুন কোনো হামলা হলে এর জবাব আরো কঠোর হতে পারে। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষ কি সরাসরি বড় যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি সীমিত হামলা ও পাল্টা হামলার মধ্যে পরিস্থিতি আটকে থাকবে। কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উপসাগরীয় দেশগুলো, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধের ময়দানে এখন প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আরো বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। আর তাই সবার নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী ঘোষণার দিকে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন হয়তো নির্ধারণ করবে এই সংঘাত কি আরো ভয়াবহ রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির পথ খোলা থাকবে।